ওয়েলকাম এভরিওয়ান টক্সের সুদক্ষের আজকের এই সেশনে। টক্সের সুদক্ষ আমরা জার্নি শুরু করি 2019 সাল থেকে। টক্সের সুদক্ষ হচ্ছে একটি ইন্টারেক্টিভ অ্যান্ড এঙ্গেজিং ওয়েবিনার প্রোগ্রাম, যেখানে আমরা বিভিন্ন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদেরকে ইনভাইট করি। তারা এখানে এসে তাদের নলেজ শেয়ার করেন, পাশাপাশি ওই সাবজেক্ট ম্যাটারে কিভাবে ইয়াং প্রফেশনালরা বা স্টুডেন্টরা তাদের ক্যারিয়ার পার্সু করবে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তো আমাদের এই টক্সের সুদক্ষের জার্নিতে বলতে গেলে আমরা এখন পর্যন্ত 26টি ইন্ডিভিজুয়াল সেশন কন্ডাক্ট করেছি, এবং এর পাশাপাশি আমরা 2টা সিগনেচার ওয়েবিনার সিরিজ আমরা অর্গানাইজ করেছিলাম প্রাইসিং অ্যান্ড নিউরো সায়েন্সের উপর। সো ওরই পরিপ্রেক্ষিতে আমাদের এই রিসেন্ট সিরিজ অফ ওয়েবিনারটি আমরা লঞ্চ করি, সেটি হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেস অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রিজ। এবং আমাদের প্রথম ফোকাস পয়েন্ট ছিল হচ্ছে আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করব। সো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে আমরা প্রথমে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্টের ওয়েবিনার সিরিজটি শুরু করি। গতকালকে একটি সেশন 1 ছিল এবং আজকে হচ্ছে সেশন 2। আজকে আমাদের সাথে আছেন রাসেল ভাই, ইকবাল আহমেদ হাসান। রাসেল ভাই, আমরা রাসেল ভাইকে সবাই চিনি, উনি ডিভাইন আইটির ম্যানেজিং ডিরেক্টর এবং কো ফাউন্ডার হিসেবে আছেন। সো আমরা আজকের এই সেশনটি সাজিয়েছি টোটাল 4টি ভাগে। প্রথম ভাগে আমরা জেনে নিব আমাদের অর্গানাইজেশন সম্পর্কে, এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট, যেখানে আমরা আমাদের কি কি সার্ভিস আমরা প্রোভাইড করি মার্কেটে এবং কাদের সাথে আমরা কাজ করি ওই সব সম্পর্কে জেনে নিব। এবং এর পাশাপাশি আমাদের একটি ই লার্নিং প্ল্যাটফর্ম আছে সুদক্ষ, যেটির ব্যানারে আমরা এই টক্সের সুদক্ষটি পরিচালনা করছি, সেই ই লার্নিং প্ল্যাটফর্মটি সম্পর্কে কিছুটা জানবো। দেন আমাদের যে আজকের যিনি স্পিকার, যিনি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে আছেন রাসেল ভাই, ওনার সম্পর্কে কিছুটা জেনে নিব। এবং তার পরই আমরা মেইন সেশনে চলে যাব, যেখানে রাসেল ভাই একটি প্রেজেন্টেশন দিবেন, এবং ওনার প্রেজেন্টেশনের পরে আমরা পার্টিসিপেন্টদের কাছ থেকে কোশ্চেন নেওয়া শুরু করব। এবং ইন বিটুইন যদি কারো কোশ্চেন থেকে থাকে তারা কাইন্ডলি চ্যাট বক্সে লিখে রাখবেন, আমরা কিউএন সেশনে ওইগুলো পিক করব। আমরা যদি শুরু করি, শুরু করার আগে আমরা আজকের এই ওয়েবিনারটিকে সাকসেসফুল করার জন্য কিছু বেসিক এটিকেট মেনটেন করব, যেগুলো আমরা এখন জানবো। যেমন প্রথম যেই রুলসটি আছে সেটি হচ্ছে আমরা আমাদের যে জুমের প্রোফাইলের নামটি আছে সেটিকে আমরা আমাদের নামের পাশে আমাদের অর্গানাইজেশনের নামটি লিখবো, যাতে করে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। দেন হচ্ছে আমরা সেশন চলাকালে আমরা অডিও এবং ভিডিওটা অফ রাখবো, যাতে নয়েজ সৃষ্টি না হয়। এবং যেটা আমি আগেও বলছিলাম যে আমাদের সেশন চলাকালীন সময় যদি কোনো কোশ্চেন্স থাকে আমরা ওইগুলো চ্যাট বক্সে লিখবো, যেগুলো কিউএন সেশনের সময় পিক করা হবে। এন্ড যখন কোনো পার্টিসিপেন্টকে ফ্লোট দেওয়া হবে কোশ্চেনটি করার জন্য, আপনারা কাইন্ডলি আপনাদের নাম এবং অর্গানাইজেশনের নামটি বলে আপনারা শুরু করবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা প্রত্যেকের প্রতি একটা মিনিমাম রেসপেক্ট মেনটেন করে আজকের এই ওয়েবিনারটি কন্টিনিউ করব। সো আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট। আমরা আমাদের অর্গানাইজেশন থেকে এক্সিকিউটিভ এডুকেশন সার্ভিসটি প্রোভাইড করে থাকি। সো আমরা মার্কেটে 2008 সাল থেকে কাজ করছি। তো এই এত বছরের জার্নিতে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে মাল্টিপল টাইমস কাজ করেছি। খুব রিসেন্টলি বলতে গেলে আমরা 22টি মিনিস্ট্রির সাথে আমাদের এক্সিকিউটিভ এডুকেশনটি নিয়ে কাজ করেছি, যেখানে আমরা এনপেন 2 যেটা আছে ওখানে ক্যাপাসিটি ডেভেলপমেন্টে কি কি কাজ করা যায় ওই সেক্টরটা নিয়ে আমরা গভর্নমেন্টের সাথে কাজ করেছি। আর আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে আমরা অনেক কাজ করে থাকি, ব্র্যাক, WHO এবং ইউএন বেস যেসব অর্গানাইজেশন গুলো আছে তাদের সাথে। দেন হচ্ছে ফর প্রফিট সেক্টর, যেখানে আমরা ব্যাংক বা এফএমসিজি যে ইন্ডাস্ট্রি গুলো আছে তাদের সাথে মাল্টিপল টাইমস কাজ করেছি এবং এখনো করছি। তো আমাদের এই এক্সিকিউটিভ এডুকেশন যে সার্ভিসটি আছে এটিকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটি হচ্ছে কাস্টমাইজড প্রোগ্রাম, লাইক কোনো অর্গানাইজেশন যদি তাদের মতো করে ট্রেনিং বা এক্সিকিউটিভ এডুকেশন চেয়ে থাকে আমাদের কাছে, আমরা তাদের কনটেক্সটে তাদের মতো করে কাস্টমাইজড ওয়েতে কন্টেন্ট ডেভেলপ করে তাদেরকে সেই সার্ভিসটি প্রোভাইড করি। দেন ওপেন প্রোগ্রামটি হচ্ছে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে স্ট্যান্ডার্ড কিছু টপিকের উপর মার্কেট রিসার্চ করার পর আমরা কিছু টপিক সিলেক্ট করে যেগুলোর উপর আমরা আমাদের অর্গানাইজেশন থেকে ওপেন অডিয়েন্সের জন্য আমরা ট্রেনিং প্রোভাইড করে থাকি, যেখানে আমাদের সাথে মাল্টিপল কনসালটেন্ট কাজ করেন এক একজন সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হিসেবে।
আর থার্ড যেই সার্ভিসটি সেটা হচ্ছে ই লার্নিং প্রোগ্রাম, যেটা আমি আগেও বলেছি যে আমরা যেহেতু 2008 সাল থেকে আমরা ট্রেনিং নিয়ে কাজ করছি, সো আমরা ডিস্টেন্স লার্নিং এর একটা নিড আমরা সবসময় ফিল করেছি এবং ওইটারই কন্টিনিউতে আমরা 2016 সালে আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম সুদক্ষকে লঞ্চ করি। এখন পর্যন্ত আমরা আমাদের সুদক্ষতে 26টির উপর ই লার্নিং কোর্স আমরা আপলোড করেছি এবং এর পাশাপাশি এখনো অনগোয়িং কিছু কোর্স নিয়ে কাজ করছি। আর সবার শেষে হচ্ছে এক্সিকিউটিভ এডুকেশন, হুইচ ইজ ওয়ান অফ দ্য সিগনেচার সার্ভিস উই প্রোভাইড। আমাদের সাথে 2 থেকে 3 জন সার্টিফাইড কোচ আছেন যারা বিভিন্ন অর্গানাইজেশনের মিড টু সিনিয়র লেভেল এমপ্লয়ারদেরকে 1-to-1 বেসিসে কোচিং করিয়ে থাকেন। আমরা এখন পর্যন্ত 140টির উপর অর্গানাইজেশনের সাথে কাজ করেছি, যেখানে আমরা 35,000-এর উপর পার্টিসিপেন্টদেরকে নিয়ে আমরা ট্রেনিং প্রোভাইড করেছি। অ্যান্ড দেন 13টি ইউনিক ইন্ডাস্ট্রিতে আমাদের কাজ করার অভিজ্ঞতা আছে, যেখানে আমরা 2000-এর বেশি ট্রেনিং সেশন কন্ডাক্ট করেছি। এবং আমাদের ই লার্নিং এর দিকে বলতে গেলে আমরা এখন পর্যন্ত প্রায় 9,500-এর উপর পার্টিসিপেন্টদের সাথে আমাদের ই লার্নিং কোর্সগুলো নিয়ে কাজ করেছি। এবং যেটা আমি আগেও বলছিলাম যে আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন এক্সপার্টরা কাজ করেন, যারা কনসালটেন্ট হিসাবে আমাদের বিভিন্ন প্রজেক্টে কাজ করেন। তো আমাদের সাথে লিগ্যালি 50+ এক্সপার্ট ফ্যাসিলিটেটর আছেন, যারা এই সব সার্ভিসে আমাদের সাথে থাকেন, আমাদেরকে হেল্প করেন। সো এটি হচ্ছে আমাদের ই লার্নিং প্ল্যাটফর্মটির একটি লুক। www.sudoksho.com এ গেলে আপনারা এই ছবিটি দেখতে পাবেন। আমাদের ই লার্নিং প্ল্যাটফর্মটি হচ্ছে ক্লাউড বেসড একটি সলিউশন, যেখানে বিভিন্ন লাইভ স্ট্রিমিং এর পাশাপাশি বিভিন্ন ম্যাটেরিয়ালসও শেয়ারিং করা যায়। আমরা আমাদের এই সুদক্ষ প্ল্যাটফর্মটিকে টোটাল 3 ধরনের সার্ভিস দিয়ে থাকি এই প্ল্যাটফর্মটি থেকে, যেটি হচ্ছে আমি এতক্ষণ ধরে বললাম ই লার্নিং যেই মডিউলটি আছে, যেখানে পার্টিসিপেন্টরা তাদের নিজস্ব পেজ, নিজস্ব সময় অনুযায়ী তাদের মতো করে কোর্সগুলো করতে পারেন। এবং এর পাশাপাশি লাইভ ক্লাসরুমের যেই সার্ভিসটি আছে, এখানে আমরা যারা আছি সবাই এখন সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আমরা এই টার্মটি নিয়ে পরিচিত যে লাইভ ক্লাসরুম। তো আমাদের সুদক্ষের মাধ্যমে আমরা এই লাইভ ক্লাসরুমের ফ্যাসিলিটিটা প্রোভাইড করি। রিসেন্টলি আমরা ঢাকা ইউনিভার্সিটির আইবি এর সাথে আমরা আমাদের এই সার্ভিসটি নিয়ে কাজ করেছি। আর এর পাশাপাশি যে ক্লাসরুম ম্যানেজমেন্টের যে ফিচারটি আছে, যে একটা ক্লাস বা একটা ট্রেনিং কন্ডাক্ট করতে হলে আমাকে শুধু যে ফ্যাসিলিটেটরের সেশনটাই যে ইম্পর্টেন্ট তা না, এর পাশাপাশি অনেক হেল্পিং হ্যান্ডের দরকার হয়, লাইক ম্যাটেরিয়াল শেয়ারিং, স্কেজুলিং করা, কোনো অ্যানাউন্সমেন্ট নেওয়া বা কোনো ধরনের অ্যাসাইনমেন্ট নেওয়া, কুইজ নেওয়া। এই ফিচার গুলো আমরা আমাদের সুদক্ষ এলএমএস থেকে প্রোভাইড করে থাকি। আমাদের একটি নিজস্ব ইনহাউস স্টুডিও আছে, যেখানে আমরা আমাদের ই লার্নিং কোর্সগুলোর জন্য কন্টেন্ট তৈরি করে থাকি, যেখানে এই কন্টেন্ট তৈরিতে আমাদের সাথে আমাদের ভিডিও প্রোডাকশন টিম আছে, আমাদের অ্যানিমেশন টিম আছে, মোশন গ্রাফিক্স টিম আছে, যারা এই কন্টেন্ট গুলো তৈরিতে কাজ করে। এবং আমরা আমাদের নিজস্ব ই লার্নিং কন্টেন্টের পাশাপাশি আমরা অন্যান্য অর্গানাইজেশন যারা ডেভেলপমেন্ট সেক্টরে আছেন বা ফর প্রফিট সেক্টরে অনেক সময় দরকার হয় যে ট্রেনিং গুলোকে ওনারা এখন সবাই যেহেতু ডিজিটালি কনভার্ট করছে, তো আমরা ওনাদের হয়ে আমরা এই কাজগুলো করে দেই, যে কন্টেন্ট গুলোকে যেহেতু আমরা ট্রেনিং এবং ই লার্নিং দুইটা নিয়েই কাজ করছি, সো উই হ্যাভ এ ভ্যাস্ট এক্সপেরিয়েন্স ইন দ্যাট সেক্টর। সো আমরা তাদের হয়ে এই কন্টেন্ট গুলোকে ডিজিটালাইজ করে দেই আমাদের এই টিম এবং আমাদের স্টুডিওর মাধ্যমে। তো আমরা যদি আজকের মেইন সেশন নিয়ে এখন কথা বলি, তো আমাদের এই সেশনটিতে আজকে ফ্যাসিলিটেট করবেন ইকবাল আহমেদ এহসান ভাই। উনি সবার কাছে রাসেল ভাই নামে পরিচিত। সো উনি ডিভাইন আইটির একজন ফাউন্ডার মেম্বার এবং এর পাশাপাশি উনি এখন বর্তমানে এখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন। রাসেল ভাইয়ের 20 বছরের উপর এক্সপিরিয়েন্স আছে এই আইটি সেক্টরে এবং উনি একজন ভিশনারি লিডার হিসাবে ডিভাইন আইটিতে উনি যুক্ত হন, যেখানে উনি ফ্রম দ্য স্ক্র্যাচ উনি সেটা ডেভেলপ করেছেন। আজকের এই 2020 সালে এসে আজকের যে ডিভাইন আইটি যে সাকসেস, এটাতে বলতে গেলে রাসেল ভাইয়েরও একটি বড় অবদান আছে। রাসেল ভাইয়ের এই অর্গানাইজেশন যেটা ডিভাইন আইটি থেকে, এখানে একটা রিনাউন্ড ইআরপি সলিউশন উনি ক্রিয়েট করেছিলেন প্রিজম ইআরপি নামে, যেটা মার্কেটে খুব একটা রিনাউন্ড ইআরপি সলিউশন হিসেবে আমরা জানি।
যেখানে রাসেল ভাই প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন, এবং এই প্রিজম ইআরপি সলিউশনটি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডিফারেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং বিভিন্ন অর্গানাইজেশন এই ইআরপির সাথে যুক্ত আছে। তো আমরা এখন চলে যাব মেইন সেশনে। আমরা রাসেল ভাইকে রিকোয়েস্ট করব যে রাসেল ভাই ওনার প্রেজেন্টেশনটি শুরু করার জন্য। আমার নিকনেম রাসেল, সবাই জানে। অনেক সাহেব বললেন ইকবাল আহমেদ ফখরুল হাসান নামে। আমি ডিভাইন আইটিতে এই মুহূর্তে কাজ করছি অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর এন্ড এট টাইম চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। সো ইটস এ লং ইয়ার্স, 15 ইয়ার্স একসঙ্গে একটানা কাজ করে যাচ্ছি। ইটস এ ভেরি স্মল কোম্পানি এন্ড অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি লাইভ প্রেজেন্টেশন, this is my first time live কিছু ডিসকাশন হয়েছে। সো I'm not that much good in this kind of things. আমরা অনেক সাহেব, আপনি কি আমাকে একটু কনফার্ম করবেন যে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শোনা যাচ্ছে। অলরাইট, সো ওকে, থ্যাংক ইউ, জাস্ট টু কনফার্ম। সো আমি মেইনলি আজকে আপনাদের সঙ্গে প্রেজেন্টেশন শেয়ার করতে চাচ্ছি আমরা সফটওয়্যার কোয়ালিটি অ্যাকচুয়ালি কিভাবে ইভালুয়েট করবে আমাদের ক্লায়েন্টরা। মোস্টলি ক্লায়েন্ট ওরিয়েন্টেড, কাস্টমার ওরিয়েন্টেড একটা প্রেজেন্টেশন। যদিও এখানকার যারা অডিয়েন্স, ওনাদের স্টেক হোল্ডাররা কে কোন ধরনের কোম্পানি থেকে আসছেন আমি জানি না। আমরা যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি, আমার মনে হয় সফটওয়্যার কোয়ালিটি নিয়ে ওনাদেরকে শেখানোর খুব একটা জিনিস নেই। কিন্তু যারা টেকনোলজির বাইরের বিজনেস, যারা সফটওয়্যার কিনেন, তাদের জন্য একটা সফটওয়্যারের কোয়ালিটি এনশিওর করা অনেক একটা টাফ ব্যাপার। সো ইটস নট এ ইজি প্রসেস। আরেকটা জিনিস হলো, যে কোনো কোয়ালিটি শব্দটা অনেক 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 বড়। এটা ছোট শব্দ না। আবার এটা যদি হয় যে সফটওয়্যারের কোয়ালিটি, তাহলে এটা অনেক কঠিন কাজ বলা হয়, যে এটা একটা সফটওয়্যার কোম্পানির জন্যই অনেক কঠিন কাজ কোয়ালিটি মেনটেন করা। সো when as a কাস্টমার এটা মেনটেন করা আরো অনেক কঠিন। সো আমি চেষ্টা করব একটু খানিকটা আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে সফটওয়্যার কোয়ালিটি ইভালুয়েট করতে হয়, কিভাবে বের করে নিতে হয় যে আপনি একটা ভালো সফটওয়্যার কিনতেছেন, সেটা আপনার পারপাসকে পারফেক্টলি সার্ভ করবে। সো আজকে আমাদের টপিক ইভালুয়েটিং এন্টারপ্রাইজ সফটওয়্যার কোয়ালিটি। সো একটু বলে নেই, আমি লম্বা সময় ধরেই কাজ করছি এন্টারপ্রাইজ সফটওয়্যার সিস্টেম নিয়ে। সো মোস্টলি ইন ইআরপি এরিয়া এন্ড বাউন্ডারি অনেকখানি ক্রস করা হয়েছে। সো ইআরপি তে বেশ লম্বা সময় কাজ করতেছি। সো আপনাদের ফার্দার কোশ্চেন যদি করেন, সেখানে হয়তো খানিকটা আনসার দিতে পারবো। সো লেটস গো টু দা, আমাদের আজকের অবজেক্টিভ হলো একটু কোয়ালিটি অ্যাওয়ারনেস তৈরি করা ফর দ্য ইন্ডাস্ট্রি, যারা সফটওয়্যার প্রকিউর করেন, ইভেন যারা আমরা সফটওয়্যার বানাই, তাদের জন্য ইভালুয়েশন ম্যাট্রিক্স ফর কোয়ালিটি সফটওয়্যার প্রকিউরমেন্ট এবং ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা একটু চেষ্টা করব প্যারামিটার গুলোকে আইডেন্টিফাই করার, যে এখানে আমরা কি ধরনের জিনিসপত্র চেক করলে আমরা একটা প্রপার কোয়ালিটি সফটওয়্যার পেতে পারি। সো আমার টপিকস এর মধ্যে কিছু এরিয়া কভার করব আমি, যে সফটওয়্যার কোয়ালিটিটা কি জিনিস, আমরা কেন এটাকে কেয়ার করব। আমরা সবাই জানি কোয়ালিটি কি। সো ইট ইজ লাইক এ সফটওয়্যার প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করতে হবে। সো তারপরে একটু গুছানো ভাবে দেওয়ার চেষ্টা করি। সো একটা টপিকস আছে, আমরা আসলে সফটওয়্যার কোয়ালিটি যদি মেনটেন না করি, বা আমরা এটাতে আমাদের ক্ষতি কি হচ্ছে, দেন অ্যাকচুয়ালি কাস্টমার একটা সফটওয়্যার কোম্পানি থেকে কি চায়। তারপর আমরা আলাপ করব একটু বাংলাদেশি সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা বাংলাদেশি ইন্ডাস্ট্রির জন্য চ্যালেঞ্জটা কি আছে। দেন আমরা এই সফটওয়্যার কোয়ালিটি বা প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করার জন্য কিছু কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলাপ করব। সো যাই আমি একটু সামনের দিকে। সো আমরা সবাই মোটামুটি ধারণা করতে পারি যে কোয়ালিটি কি। সো কোয়ালিটি আমার একটা প্রোডাক্টের আমার ভালো গুণ বা আমার স্টেট অফ দা প্রোডাক্ট, সো সেটা অবশ্যই ভালো হইতে হবে। সো গ্রামাটিক্যালি যদি বলি, ইট ইজ দ্য ডিগ্রি টু হুইচ দ্য কারেক্ট সফটওয়্যার প্রডিউসড কোয়ালিটি সফটওয়্যার ইজ রিজনেবলি বাগড and defects free, delivered on time and within budget, meets requirement expectation and maintainable.
দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ একটা প্রোডাক্ট আমি কিনে নিলাম, সেটা কোয়ালিটি প্রোডাক্ট, কিন্তু সেটা কোয়ালিটি আমি পুরোপুরি বলার জন্য আমাকে কিন্তু এনশিওর করতে হবে এই প্রোডাক্টটা মেনটেনেবল। সেটা হোক একটা ফ্রিজ, একটা টিভি, সেটা হোক একটা সফটওয়্যার, আমাকে মেনটেনেবিলিটি আমাকে জানতে হবে। সো the quality of characteristics and feature of a product and service that bears its ability to imply needs or satisfy a state. In the original view, quality is hard to describe but can be organized if it is present. So আমরা সফটওয়্যার কোয়ালিটিটা ডেফিনিশনটা একটু জেনে নিলাম, একটু গ্রামাটিক্যাল ডেফিনিশন, যদিও আমরা সবাই জানি যে সফটওয়্যার কোয়ালিটি কি জিনিস। আমরা একটু যদি সফটওয়্যারের ইউজার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে সফটওয়্যার ইউজার কিভাবে কোয়ালিটিটা চিন্তা করে। ইউজারের জন্য কোয়ালিটি ইজ লাইক এ ফিটনেস ফর দ্য পারপাস। ওর একটা রিকোয়ারমেন্ট আছে বা নিড আছে, সেই নিডটার সার্ভ করতে পারতেছে যে ম্যাটেরিয়ালটা দিয়ে, সফটওয়্যারটা দিয়ে, এন্ড সেটা ফিট। ইন দ্য মেকার্স ভিউ, আমি যদি বলি যে আমরা যারা তৈরি করি তাদের ভিউতে যদি কথা বলতে চাই, তাহলে কোয়ালিটি মিনস ইজ দ্য কনফার্মেশন টু প্রসেস দ্য স্ট্যান্ডার্ড, to process standards. So this is the two different views, একটা হলো মেকার ভিউ, একটা ইউজার ভিউ। সো আমি নেক্সট স্লাইডে যাই। আমরা কেন সফটওয়্যার কোয়ালিটি নিয়ে খুব ইম্পর্টেন্স আমাদেরকে দিতে হবে। আমরা সফটওয়্যার জাস্ট একটা কেস স্টাডি দেখেন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে, যে 2012 আই থিংক 2012 এ সফটওয়্যার ডিফেক্টস এর কারণে গ্লোবালি economical loss is $192 billion. So it sometimes is like more than couple of countries income. So আমরা সফটওয়্যারের কোয়ালিটি যদি মেনটেন না করি, আমার ডিফেক্ট যদি থাকে, সেটার কারণে যেই ধসগুলা নামতেছে সেই ধসে কিন্তু আমার ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে রাখি আপনাদেরকে, তাইলে বলবো যে আমরা এই যে বোয়িং কোম্পানির প্লেন তৈরি করতে ওদের শিডিউলিং এ প্রবলেম হচ্ছিল। সো এক্সিস্টিং সফটওয়্যারে শিডিউলিং করতে গেলে ইয়ারলি একজন পার্সনের 1 থেকে 1.5 ঘন্টা এডিশনাল লস হইতো, ক্যালকুলেশনটাই লস হইতো। পরবর্তীতে তারা একটা শিডিউলিং সফটওয়্যার ব্যবহার করে, ইটস লাইক হিউজ কস্টলি একটা সফটওয়্যার নেয়। I was wondering এত কস্টলি একটা সফটওয়্যার শিডিউলিং এর জন্য কেন ছিল। পরে I went through the case study যে এরকম একটা সফটওয়্যার না হলে পার ইয়ার একজন ইঞ্জিনিয়ারের যদি 1 ঘন্টা করে লস হয়, তাহলে তাদের যে পরিমাণ ইঞ্জিনিয়ার বা যে পরিমাণ ম্যান পাওয়ার একটা প্রজেক্টে বা কোম্পানিতে কাজ করতেছে, টোটাল ডাউন টাইম বা টোটাল লস ইজ ভ্যালুতে অনেক বেশি। সো এটা আমাদেরকে কভার করতে হবে। সো দিস ইজ ওয়ান। ডিফারেন্ট কারণে আমার যে কোনো আদার একটা আমার প্রজেক্ট ফেল করতে পারে। আমি একটা পাওয়ার প্ল্যান করতে যাচ্ছি, আমার সফটওয়্যারে ডিফেক্ট আছে, আমি সেটার জন্য আমার সিরিয়াস ট্রাবল হইতে পারে, আমার কস্ট ওভারহেড হয়ে যেতে পারে, এন্ড ফাইনালি আমি একদম স্ট্রেট হয়ে বলতে পারি যে আমার প্ল্যানটা বানানো ফেল করতে পারে। সো এই ধরনের কেস প্রচুর আছে, প্রচুর। সফটওয়্যারের একটা বাগ আমরা বলতে পারি যে সাপোজ একটা কাস্টমার, একটা ব্যাংকের, এটা ইন্ডিয়ার ঘটনা, আপনার একটা ব্যাংকের কাস্টমারের আইডি প্রিন্ট করে যখন কাস্টমারের গেছে এটা ডিফারেন্ট স্টাইলের নাম্বার হয়ে গেছে, 1E8 সামথিং এই ধরনের একটা নাম্বার। সো দ্য হোল মিনিং হ্যাজ বিন চেঞ্জ, এবং এটা কিন্তু এক ধরনের একটা ম্যাসাকার তৈরি করে নিয়ে আসছে। সো দ্য লিগ্যাল কমপ্লিকেশন তৈরি হয়, প্রফিটেবিলিটি নষ্ট হচ্ছে, এবং প্রচুর ধরনের কমপ্লেক্স স্টেট তৈরি হয়ে যায় একটা সফটওয়্যারের বাগের জন্য। সো দিস আর দ্য থিং। দেন আরো কিছু রিজন হইতে পারে যে আমার একটা সফটওয়্যারের ডিফেক্টের কারণে আমার সেলস পড়ে যাচ্ছে, আমার ফাইন্যান্সিয়াল লস হচ্ছে। ইভেন আমি যদি রোবটের জন্য একটা টুল ব্যবহার করি, এবং এই ধরনের ঘটনা আছে যে আমার হিউম্যান লাইফ নিয়ে টান দিতে পারে, যে আমার একটা মেশিন কন্ট্রোল করতেছে একটা সফটওয়্যার, সো ওই মেশিনের মধ্যে যদি আমার একজন হিউম্যান রকেটটা নিয়ে যাচ্ছে, তাইলে সেখানে কিন্তু তার লাইফ এন্ড ডেথ কোশ্চেন চলে আসবে। সো এই ধরনের ক্রিটিক্যাল স্টেট গুলা কিন্তু তৈরি হয় আমরা সফটওয়্যারের ডিফেক্টের কারণে। সো ওভারঅল আমাদেরকে সফটওয়্যার কোয়ালিটি মেনটেন করতে হবে। খুব ছোট্ট একটা ওয়ার্ড, আমরা খুব সহজে বলে ফেলতেছি যে সফটওয়্যার কোয়ালিটি, বাট সত্যিকার অর্থে না, এটা অনেক 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 কঠিন একটা কাজ।
আজকে আমাদের একটা কাস্টমার আমাদেরকে একটা ডকুমেন্ট পাঠিয়েছে, জাস্ট লাইক এক্সেল শিট, 3টা শিটে অ্যাপ্রক্সিমেটলি 500 কোশ্চেন্স, সো উই হ্যাভ টু আনসার দেম টু লেট them know about our software quality. সো আমরা আস্তে আস্তে করে একটু আগাই। আমি জানি না আমি সময় বেশি নিয়ে নিচ্ছি কিনা। আমাদের একটা কাস্টমার যখন একটা সাপ্লায়ারের কাছে বা একটা সফটওয়্যার কোম্পানির কাছে সে সফটওয়্যার চায়, সে অ্যাকচুয়ালি কি চায়? আইদার একটা তার কাজ, তার কোনো একটা ডিপার্টমেন্ট বা তার কোনো একটা বিজনেস ফাংশনকে মেনটেন করার জন্য সে একটা রাইট ফাংশনালিটি চায়। সত্যিকার অর্থে ফাংশনালিটির বাইরে সে কতখানি চায়, হ্যাঁ, এটা অনেক সময় বোঝা মুশকিল এবং অনেক সময় সত্যিকার অর্থে জানে কিনা সেটাতে আমার অনেকখানি কোশ্চেন থাকে বাংলাদেশ কনটেক্সটে। সো একটা কাস্টমারের রিয়েল চাওয়াটা তার একটা রাইট ফাংশনালিটি। ওকে, সো হোয়াট ইজ রং ফাংশনালিটি? আপনারা যদি একটা ইমেজ দেখেন, এগুলা সবই গুগল ইমেজ। হ্যাঁ, আমি একটা পেরেক আমি সেট করতে চাচ্ছি। সো আমি একটা বিশাল টাইপের স্ক্রুড্রাইভার নিলাম, যেটার পেরেকের মাথায় স্ক্রুড্রাইভার সেট করার মতো এরকম কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, সো আসলে এটা রং ফাংশনালিটি। আমি একটা জিনিস নিয়ে আসলাম। ওকে, নাও আই গট দ্য রং ফাংশনালিটি। আমি একটা হাতুড়ি অ্যারেঞ্জ করছি আমি পেরেকটা কাঠের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, পেরেকটা খুব খুব ছোট ছিল। ওকে, পেরেকটা আমার পেরেকটা খুব ছোট ছিল, কিন্তু সেই তুলনায় আমার যে হাতুড়ি সেটা অনেক বড়। সো অ্যাকচুয়ালি রাইট ফাংশনালিটি হলো এটা কিন্তু পারপাসফুলি রাইট না। সো রাইট কোনটা? আমার একটা পারফেক্ট সাইজের যেটা দিয়ে আমি ওই পেরেকটা কাঠে ইনজেক্ট করতে পারবো, সেটা হলো আমার রাইট ফাংশনালিটি উইথ বাই মেনটেনিং দ্য প্রপার কোয়ালিটি। সো এই 3টা পিকচার দিয়ে আপনারা একটু আইডেন্টিফাই করতে পারবেন। আমার আগের পিকচারটা আবার একটু দেখাই, এটা কিন্তু ফাংশনাল, কিন্তু এটা কোয়ালিটি না। দিস ইজ হাতুড়ি। সো সেম থিং, বাট আমাকে পেতে হচ্ছে একটা প্রপার সাইজের হাতুড়ি যেটা দিয়ে আমি পেরেকটা সেট করতে পারবো। ফাইন, নেক্সট। সো আমাদের কাস্টমারের তরফ থেকে কি কোন কোন এরিয়াগুলো অ্যাকচুয়ালি অ্যাসপেক্টটা আমরা একটু চিন্তা করি যে কাস্টমার আদার কি কি জিনিস দেখতে চাচ্ছে। সো কাস্টমার একটা গুড ডিজাইনের সফটওয়্যার চাচ্ছে, লুক এন্ড ফিল ভালো। হ্যাঁ, সবসময় একটু কমন ওয়ার্ড যে এটা একটা লং লাস্টিং সফটওয়্যার হবে কিনা, আমি কতদিন ব্যবহার করতে পারবো, ডিউরেবল কিনা, আমার সত্যিকার অর্থে কনসিস্টেন্ট কিনা, আমি যদি একটু টেকনিক্যাল হয় তাহলে আমার প্রসেসটা কনসিস্টেন্টলি প্রপারলি মেনটেন হয়েছে কিনা। সো সফটওয়্যারে সে কনসিস্টেন্সি চাচ্ছে। রিলায়েবল, acceptable level of breakdown, আমার যদি ইভেন ছোটখাটো ট্রাবলও থাকে বাট অ্যাকসেপ্টেবল লেভেলে যাতে করে থাকে। সো আমি রিলায়েবিলিটিটা চাচ্ছি কাস্টমার। সো গুড ফাংশনালিটি, তার ফাংশনাল কিনা। গুড আফটার সেলস সার্ভিস, আমার সফটওয়্যারটা কি সেলস করার পরে আমার সার্ভিস স্টেটে প্রপারলি আমাকে সার্ভিসটা দিতে পারতেছে কিনা সফটওয়্যারটা, বা ওটা কি প্রপারলি টিকে থাকতেছে কিনা। দেন আমি বলবো ভ্যালু অফ দা মানি। সফটওয়্যার কাস্টমার কিনতে যাচ্ছে, সো ওর একটা টাকা ইনভেস্ট করতেছে, ওই টাকা থেকে একটা সফটওয়্যার নেবে, সে চাচ্ছে যে তার ভ্যালু অফ দা মানি ঠিক থাকুক। নাও নেক্সট, সফটওয়্যার কোয়ালিটি আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, অ্যাকচুয়ালি ভালো না খারাপ এটা আসলে আইডেন্টিফাই হচ্ছে কিভাবে? খুব কমন একটা টার্ম আছে সিএফডি, কাস্টমার রিপোর্টেড ডিফেক্টস। ইভেন আমরা যদি একদম শুরু থেকে বলি যে একটা সফটওয়্যার যখন আমরা কাস্টমারকে দেখাই, আমরা ডেমনস্ট্রেট করি, দেন আমরা অর্ডার নেই, আমরা ইমপ্লিমেন্টেশনে যাই, আমরা ডেপ্লয়মেন্টে পাঠাই, দেন আমরা আফটার সেলস সার্ভিসে যাই, যদি কাপল অফ স্টেজে দেখি প্রত্যেকটা জায়গায় কিন্তু কাস্টমারের সিএফডি আছে। আমি ডেমনস্ট্রেশনে গেলাম, আমি ডেমনস্ট্রেশন করতে গিয়ে দেখা গেল যে আমার ছোট্ট একটা ডাটা এন্ট্রি পয়েন্টে আমার ইস্যু হচ্ছে। সো কাস্টমার কিন্তু আমাকে রিপোর্ট করতেছে। সো এই যে কাস্টমার রিপোর্ট করতেছে তার ইস্যুগুলা নিয়ে, কোথাও তার অ্যাকাউন্টিং ম্যাচ করতেছে না, কোথাও তার লিগ্যাল কমপ্লায়েন্স তৈরি হচ্ছে, ইভেন নট লাইক এত বড় জিনিস না, হ্যাঁ, ছোট ছোট জিনিস। আমি সাপোজ একটা কাস্টমার অ্যাড করার জায়গা দিলাম, একটা পেজ বানিয়ে দিলাম, একটা লিস্ট দিলাম। সো এটুক একটা টুল যদি আমি সফটওয়্যার হিসেবে কাউকে দেই, কাস্টমারের নামের সঙ্গে যদি আমি এডিশনাল কোনো ইনফরমেশন নেই,
সাপোজ একজন ব্যক্তির নাম ইনফরমেশন হিসেবে নিচ্ছি, সঙ্গে যদি তার কোনো এডিশনাল ইনফরমেশন না নেই, তাহলে কিন্তু এই সফটওয়্যারটা আমার জন্য ফুল কোয়ালিটি না। কারণ হলো কাস্টমার নাম একই নামে 100 জন থাকতে পারে, তাইলে আমি ওকে আইডেন্টিফাই করার জন্য কি দিয়ে আইডেন্টিফাই করব? মেবি এটা যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ফাদার্স নেম থাকতে পারে, ন্যাশনাল আইডি থাকতে পারে, যেটা খুবই ইজি টু আইডেন্টিফাই যে ইটস এ ডিফারেন্ট নাম্বার। সো এইরকম ছোটখাটো কোয়ালিটি ফ্যাক্টরস কন্টিনিউয়াস, যেটা কখনোই আমি বলবো যে এটা ছোট না, এই প্রত্যেকটা একটা বিজনেসকে বিশাল ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে যদি সফটওয়্যারের ডিফেক্ট থাকে। সো আমরা অলওয়েজ আমরা এই জাস্টিফিকেশনটা ক্লায়েন্ট থেকে অনেক বড় আকারে পাবো। যেহেতু আমি আমার ওভারঅল প্রেজেন্টেশন ইজ কাস্টমার সেন্ট্রিক, আমি বলবো যে সবকিছু আমি ক্লায়েন্ট থেকেই পাচ্ছি। ওকে, সো ক্যারি অন নেক্সট। আমি একটু আগেই বলছিলাম যে কাস্টমার একটা রাইট ফাংশনালিটি চায়, আর আমাদের দেশের কাস্টমার শুধু ফাংশনালিটি চায়। রাইট ফাংশনালিটি বা রং ফাংশনালিটি সেটা কতখানি আসলে ইন্টারনালি হয়তো চিন্তা করতেছে যে আই এম লুকিং ফর এ ফাংশনালিটি, হ্যাঁ অফকোর্স এখানেও সে ফাংশনালিটি চাচ্ছে, কিন্তু আদার কোনো অবজেক্টকে কনসিডার করতেছে না, অথবা খুব লাইটলি করতেছে। সেই অবজেক্ট গুলা কি, আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সো আমরা নেক্সট আইটেম গুলাতে যাই। আমাদের একটা সফটওয়্যার এই যে ফাংশনালিটির কোয়ালিটি ছাড়া আর কি কি কোয়ালিটি আমাদেরকে মেনটেন করতে হবে? ইটস লাইক রিলায়েবিলিটি, আমার সফটওয়্যারটা কতখানি রিলায়েবল, আমার সফটওয়্যারটার পারফরমেন্স এফিসিয়েন্সি কি, আমি প্রত্যেকটা আইটেমকে একটু ডিটেইলে যাব। সো ফার্দার আমার অপারেবিলিটি কি, আমার সিকিউরিটি অফ দা সিস্টেম কি, আমার কম্প্যাটিবিলিটি আছে কিনা, আমি মেইনটেনেবিলিটি আছে কিনা, আমার পোর্টেবিলিটি আছে কিনা, আমি ওকে আমরা একটু আস্তে আস্তে করে সামনে আগাই। সো ফাংশনাল স্টেবিলিটি, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস? আমার মনে হয় আমি ফাংশন গুলাকে আমার প্রপার যে ফাংশন সেটা যদি আমার কমপ্লিট হয় একটা প্রসেসফুল, তাহলে আমি বলবো যে আমার কমপ্লিট আছে, এটা একটা পর্যায়ে স্টেবল। আমার কারেক্টনেস, আমি যেই ফাংশনটা যেভাবে চাচ্ছি বা যেটা স্ট্যান্ডার্ড প্রসেস সেইভাবে আছে কিনা। আমি যদি অ্যাকাউন্টিং এর কথা বলি তাহলে অ্যাকাউন্টিং এর একটা প্রসেস আছে, ট্যাক্সেশনের কথা বলি তাহলে ট্যাক্সেশনের একটা প্রসেস আছে, আমার প্রসেসটা ঠিকভাবে আছে কিনা, আমি ফাংশনাল কিনা, আমি ইউজ করতে পারি কিনা, আমার স্টেপ বাই স্টেপ কিনা। সো এরপরে আসতেছে যেটা আমার অ্যাপ্রোপ্রিয়েটনেস, আমার কি সত্যিকার অর্থে আমি আমার কমপ্লিট, আমার কারেক্ট, আমাকে অ্যাপ্রোপ্রিয়েট, এই কয়েকটা জিনিস আমাকে ফাংশনাল স্টেবিলিটি স্টেজে আমাকে কনফার্ম করতে হবে। সো ওকে, আমাদের ক্লায়েন্ট ফাংশনাল চাচ্ছে, আমি ফাংশনাল দিয়ে দিলাম। সত্যিকার অর্থে একটু যদি আমরা দিয়ে দেই তাতে কিন্তু কাজ হবে না, বিকজ কোয়ালিটি এনশিওর করতে হলে উই হ্যাভ মেনি আদার টার্মস টু কনসিডার এট এ টাইম, এন্ড দেয়ার আর ভেরি সিরিয়াস টার্মস ইনভলভ। আমরা একটু আগাই। সো আমি একটা কোম্পানি থেকে সাপোজ একটা ক্লায়েন্ট একটা কোম্পানি থেকে সাপোজ আমার কোম্পানি থেকে সফটওয়্যার কিনতে আসতেছে, আমার সফটওয়্যার খুবই ফাংশনালি খুবই নাইস সবকিছু ওকে, কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কতদিনের মধ্যে ডেলিভার করবেন, আমি বললাম যে ওকে এটা 1 মাস সময় লাগবে বা 2 মাস সময় লাগবে বা 6 মাস সময় লাগবে, কিন্তু আমি যদি যখন ডেলিভার করতে গিয়ে আমি 1 মাসের জায়গায় 3 মাস নিয়ে নিব, 6 মাসের জায়গায় 9 মাস নিয়ে নিব, সত্যিকার অর্থে আমার টাইম বিহেভিয়ার কিন্তু ভালো না। তাইলে আমার সফটওয়্যার ফাংশনাল, কিন্তু সফটওয়্যার যারা ডেলিভারি করবে যে রিসোর্স, সেই রিসোর্স গুলা কিন্তু প্রপার বিহেভিয়ার করতেছে না। ওকে ফাইন, দ্য নেক্সট ওয়ান, আমরা এটাতে ফোকাস রাখতে হবে যে আমাদের রিসোর্স ইউটিলাইজেশন। আমি বললাম অনেক কিছু করে ফেলবো, আমি একটা অ্যাকাউন্টিং গাইডলাইন ট্রেনিং আকারে দিব কাস্টমারকে সফটওয়্যারের সঙ্গে, হ্যাঁ, বা সফটওয়্যারটা একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে প্রপারলি বুঝাই দিতে হবে, কিন্তু আমার দেখা গেল যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রেডি নাই যে অন টাইম কাস্টমারকে এটা বুঝাই দিবে, তাইলে অ্যাকচুয়ালি কিন্তু আমার পারফরমেন্স এফিসিয়েন্সিতে আমি কোয়ালিটিটা ফল করলো। সো আমি কোয়ালিটির এই ড্রব্যাকটা কভার করার জন্য আমাকে একটা সফটওয়্যার প্রকিউর করার সময় অবশ্যই সফটওয়্যারটার টাইম বিহেভিয়ার এন্ড রিসোর্স ইউটিলাইজেশন কনসিডার করতে হবে। আরো কিছু জিনিস এটার সঙ্গে যদি আমি একটু অ্যাড করে দেই, একটু মেশিন ওরিয়েন্টেড হয়ে যাই বা সফটওয়্যারের ডিপ টেকনিক্যাল ওরিয়েন্টেড হয়ে যাই। সাপোজ একটা ওয়েব বেস সফটওয়্যার একটা মেশিনে হোস্ট করা থাকবে, ডিপ্লয় করা থাকবে। সো মেশিনটাতে সিপিইউ ইউটিলাইজেশন কতখানি হয়, কত ইউজারের জন্য কতখানি সিপিইউ ইউটিলাইজেশন হয়, কতখানি মেমোরি ইউটিলাইজেশন হয়, আমি কি সেটা প্রপারলি চেক করি কিনা?
আমার একটা পেজ আসতে যদি 1 মিনিট লেগে যায় বা 10 সেকেন্ড লেগে যায়, সত্যিকার অর্থে সেই পেজটা কিন্তু আমার জন্য টাইম বিহেভিয়ারে ভালো না, রিসোর্স বিহেভিয়ারে আমার ভালো না, কারণ ওই টাইমটার মধ্যে আমার যে সিপিইউ, আমার যে র্যাম বা আমার আলাদা যে অবজেক্ট গুলো আছে মেশিনের, সেই অবজেক্ট গুলার ইউটিলাইজেশন অনেক বেড়ে যাচ্ছে। সো আমি আলটিমেট পারফরমেন্স স্কেলে আমি ফেল করতেছি। সো এই কোয়ালিটিটা চেক করার জন্য আমাদেরকে প্রচুর অ্যাটেন্ড করতে হয় ক্লায়েন্টকে, ক্লায়েন্টের কোশ্চেন জেনারেট করে দিতে হয়। আমি বলবো যে আপনারা যারা সফটওয়্যারে বায়ার, তাদেরকে এই সাবজেক্টটা জানতে হবে, যে এই সাবজেক্টটা কিভাবে একটা সফটওয়্যার কেনার সময় আপনি জেনে নিবেন সফটওয়্যার কোম্পানি থেকে। এবং সেটা অফকোর্স শুধু জেনে নিলে হবে না, উইদিন দ্য কন্ট্রাক্ট টাইম, কন্ট্রাক্টের ভিতরে আপনাকে সেটা প্রপারলি এনশিওর করতে হবে যে এই টাকা সাপ্লায়ার আপনাকে প্রপারলি দিতে পারবে। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ দ্য কম্প্যাটিবিলিটি। কম্প্যাটিবিলিটিটা কিরকম? আমি আমি একটা মেশিনের মধ্যে আমার অলরেডি একটা সফটওয়্যার রানিং, আমি একটা সার্ভারে আমি একটা সফটওয়্যার রানিং, নাও আই এম গোইং টু বাই another software from another software company. নাও এই যে সফটওয়্যার কিনতেছি, এই সফটওয়্যারটা কি আগে যে মেশিনটা আছে সেই মেশিনের অপারেটিং সিস্টেম বা ডাটাবেস বা ওখানে যে লাইব্রেরি সেগুলোর সঙ্গে কি তাল মেলে কিনা। সাপোজ আমি 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 যদি একটা সফটওয়্যার বানাই ইন্টেল প্রসেসরের জন্য, আর ক্লায়েন্টের কাছে যদি আমার রিস্ক প্রসেসর থাকে, তাহলে কিন্তু সেটা কোএক্সিস্ট করতে পারবে না, তাই না? এখন আমাকে চেক করতে হবে যে আমার যে কোএক্সিস্টেন্সের যে চিন্তা, সেটা কি আমার যে সাপ্লায়ার তার সফটওয়্যারে কি এটা কমপ্লাই করে কিনা। আমি অ্যামাজনে হোস্ট করতে চাচ্ছি, সো অ্যামাজনে হোস্ট করতে গেলে আমার অ্যামাজন কি কম্প্যাটিবল কিনা, আমি গুগলে হোস্ট করতে যাচ্ছি, আমি কি কম্প্যাটিবল কিনা। দেন দ্য নেক্সট পয়েন্ট, ইন্টারঅপারেবিলিটি। সো আমি একটা আদার সিস্টেম থেকে আমি ডাটা কানেক্ট করব, বা একটা সফটওয়্যার কিনলাম, আমি এই সফটওয়্যারটা আমার আগের একটা এক্সিস্টিং সিস্টেমের সঙ্গে ডাটা কমিউনিকেশন করবে, এপিআই ফরম্যাটে হইতে পারে, ফাইল ফরম্যাটে হইতে পারে, দেয়ার আর মেনি আদার ফরম্যাটে হইতে পারে, যেটাতে আমরা আমাদের এই ইন্টিগ্রেশনটা বা ইন্টারঅপারেবিলিটিটা আমরা এনশিওর করে নিতে হবে। সো যদি কখনো এরকম ব্যাপার হয় যে ইভেন খুব সিম্পল, আমি যদি এক্সেল ফাইলে আমার ডাটা থাকে এবং সেটা যদি আমি আপলোড করতে চাই, আমার আপলোডের ব্যবস্থা আছে কিনা সেটা কিন্তু আমাকে এনশিওর করতে হবে। একটা গুগল ডক আমার সফটওয়্যারের সঙ্গে কি সেটা কানেক্ট করার প্রয়োজন যদি হয়, আমার যদি সেই অপশন বা এই অ্যাবিলিটি না থাকে, সত্যিকার অর্থে আমার এই সফটওয়্যার কম্প্যাটিবল না। আমি একটা ব্রাউজার ইউজ করি, সাপোজ আমি একটা মাইক্রোসফট এজ ইউজ করি, আর যে সফটওয়্যারটা কিনলাম সেটা ক্রোম ছাড়া চলে না। এখন আমি ক্রোম ইউজ করতে পারবো না, আমার অফিসিয়াল রোল মেবি আমি ক্রোম ইউজ করতে পারবো না, তাইলে অবশ্যই আমাকে শিওর হইতে নিতে হবে যে আমার কম্প্যাটিবিলিটি উইথ দ্য মাইক্রোসফট এজ ইজ দেয়ার, সো মেবি আদারটা। ওকে, সো এর পরেরটা হলো ইউজেবিলিটি। আমরা সবাই ইউজেবিলিটি ইজ এ ভেরি পপুলার ওয়ার্ড টু এভরিওয়ান। হ্যাঁ, আমার সফটওয়্যারটা যদি আমি কাজ করতে গিয়ে আমার জন্য কমফোর্টেবিলিটি না থাকে, তাহলে আমি এটা চালাইতে পারবো না। আমি ইজিলি কি সফটওয়্যারটা শিখতে পারি? আমি কি প্রপারলি সফটওয়্যারটার রোল ডিফাইন করতে পারি, নাকি আমি সবার জন্য একই ধরনের একই ইন্টারফেস আমি দিয়ে দিব যে যে কেউ যে কোনো লেভেলের ডাটা অ্যাক্সেস করতে পারবে? আমার কোম্পানি কি প্রপারলি সেই জিনিসটা মানে ডিসক্লোজ করতে চায় অন্য একটা স্টাফের কাছে? সো আমার সিনিয়রিটি লেভেল মেনটেন করা যাচ্ছে কিনা সফটওয়্যার রোল দিয়ে? সো দেন আমি কি অপারেট করতে গিয়ে প্রবলেম পড়তেছি কিনা, অপারেবিলিটি আমার ঠিক আছে কিনা। দেন ইউজার ইন্টারফেসে আমি কি প্রপার এরর মেসেজ বা সাকসেস মেসেজ থ্রো করতেছি কিনা। আমি একটা ডাটা এন্ট্রি করে সেভ দিলাম, আমার যদি প্রপার মেসেজ না আসে, আমি কিন্তু এরর হলে আমি কখনো বুঝবোই না যে অ্যাকচুয়ালি আমার সফটওয়্যারে কি হয়েছে। দেন হলো সফট ইউজার ইন্টারফেস অ্যাস্থেটিক্স। দেন দ্য অ্যাক্সেসিবিলিটি। এমন একটা কোম্পানি আসলো যেখানে আই হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ ডিসেবল পিপল, লাইক সেমি ডিসেবল, কারো হয়তো আমি সে চোখ দিয়ে স্ক্রিন দেখতে পারবে না, কিন্তু তার জন্য ওই ব্যবস্থাটা কি আমরা তৈরি করে রাখছি কিনা। সো কেউ কান দিয়ে শুনতে পারতেছে না, আমার কি ওইটার জন্য কোনোভাবে কি আমার সফটওয়্যারে ওই ব্যবস্থাপনা আছে? সো আমাদেরকে এই ইউজেবিলিটিটাও কিন্তু আমার এনশিওর করতে হবে, না হলে কিন্তু আমি যে সফটওয়্যারটা নিয়ে গেলাম আমার লোকজন ইউজ করতে পারবে না, সেই জায়গায় আমি প্রবলেমে পড়বো। সো দ্য নেক্সট ওয়ান, রিলায়েবিলিটি। আমার মনে হয় এই টার্ম অনেক ব্রড। হ্যাঁ, সেখানে আমার রিলায়েবিলিটির একটা ব্যাপার থাকবে যে আমি কত কত ম্যাচিউর ফাংশনালিটি পাইছি, আমি আমার সফটওয়্যারটার
দুইটা জিনিস, একটা হলো সফটওয়্যারটার অ্যাভেলেবিলিটি, আমার আপ টাইম আছে কিনা, হ্যাঁ, আমার সার্ভার কি কোনো কারণে ডাউন হয়ে যাচ্ছে, আমার ইন্টারনেট কি কোনো কারণে ডাউন হয়ে যাচ্ছে, আমার যেই সাপোর্ট সার্ভিস যারা দিবে তারা কি সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত, আমার অ্যাভেলেবিলিটি এনশিওর করতে হবে। ফল্ট টলারেন্স, আমার ফল্ট টলারেন্ট, অটোমেটিক কি আমি একটা ফল্ট হলে সেটা রিকভার করে কি আমাকে অটোমেটেড ফল্ট টলারেন্স দিতে পারে কিনা। আমরা রিডান্ডেন্সি ডিজাইন করি রিলায়েবিলিটির জন্য, যে একটা সিস্টেম যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, অন্য লোকেশনে অন্য রিজিয়ন থেকে আরেকটা সিস্টেম রিয়েল টাইম ফল্ট টলারেন্স সিস্টেমে আপ হয়ে যাবে। দেন কোনো কারণে আমার যদি ইভেন ফল্ট টলারেন্স থাকার পরও আমি যদি দেখা যায় যে আমার দুইটা সিস্টেমে ক্র্যাশ করছে, আমার রিকভার করার মতো অ্যাবিলিটি আমার সফটওয়্যারে আছে কিনা। সো দিস আর দ্য মেইন মেজর এরিয়াস অফ দ্য রিলায়েবিলিটি। সো this is a factor to check for the quality. So reliability is the part of the quality. So the next one, the biggest now web based বা cloud type এর application এ, হ্যাঁ, worldwide the আমরা এখন যে সব ক্লায়েন্টের সঙ্গে কাজ করি, আমাদের একদম প্রথম চেকলিস্টে আসে সিকিউরিটি চেকলিস্ট, যে do you handle this kind of things in your software. যদি সিকিউরিটি প্রপার না হয় তাহলে অ্যাকচুয়ালি আমার সফটওয়্যারটার কোয়ালিটি কোনোভাবেই নাই। আমি ফাংশনাল, কিন্তু ফাংশনাল মানে এই না যে আমার সফটওয়্যারটার কোয়ালিটি নষ্ট হচ্ছে, কোয়ালিটি ঠিক থাকতেছে। সো আমি সিকিউরিটি এনশিওর করতে হবে। অ্যাজ লং অ্যাজ আই ক্যানট এনশিওর দ্য সিকিউরিটি, আমার সফটওয়্যার কোয়ালিটি না। সো সফটওয়্যারটার সিকিউরিটি কোন কোন পার্ট এখানে হয়, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, হ্যাঁ, নন রিপুডিয়েশন, আমি অ্যাকাউন্টেবিলিটি, অথেন্টিসিটি। একটা কোম্পানি সিকিউরিটির একদম প্রথম অবজেক্টটা আপনাদেরকে যদি একটু আইডিয়া দেই, কোম্পানিতে 5টা সফটওয়্যার ইউজ হয়। 5টা সফটওয়্যারে 5 ধরনের লগইন সিস্টেম আছে। সো 5 ধরনের লগইন সিস্টেম, 5টা কোম্পানি থেকে সফটওয়্যার কেনা হয়েছে, সো 5 ধরনের লগইন সিস্টেম আসছে। কোনো একটা লগইন সিস্টেমে আপনার সত্যিকার অর্থে পলিসি অ্যাপ্লাই করা হয়েছে, কোনো একটা সিস্টেমে অ্যাপ্লাই করা হয়নি। এভাবে প্রত্যেকটা সিস্টেমে অ্যাপ্লাই করার চাইতে যেটা রিকমেন্ডেশন সব সময় থাকে, একটা সেন্ট্রাল অথেন্টিকেশন সার্ভার ইউজ করা। কোম্পানিতে যতগুলো সফটওয়্যার আসবে প্রত্যেকটাতেই সেম পলিসি, যাতে করে লগইন পলিসি, সিকিউরিটি পলিসি অ্যাপ্লাই করা যায়। দিস ইজ লাইক আমরা সবাই একটা কমন টার্ম জানি, এসএসও, সিঙ্গেল সাইন অন সার্ভিস। সো সিঙ্গেল সাইন অন সার্ভিস যদি আমি ইউজ করি, আমার সফটওয়্যারটার লগইন আমি এনশিওর করে চলে যাচ্ছি। সো সিকিউরিটি ইজ এ বিগ টার্ম ফর এভরিবডি। ডাটা সিকিউরিটি, সিস্টেম সিকিউরিটি, আমার বিজনেস সিকিউরিটি। এই সফটওয়্যার গুলো কিনে একটা কোম্পানি করে কি, সে তার কোম্পানি বিজনেসটা অপারেট করে। সো বিজনেসটা যখন অপারেট করে, তার বিজনেসটা কিন্তু সিকিউরিটি থাকতে হবে। দিস ইজ এ লং আইটেম, আই থিঙ্ক another separate session can be called for this type of item. So আমরা নেক্সট একটু যাই, মেইনটেনেবিলিটি, ভেরি ইম্পর্টেন্ট। সফটওয়্যার কোম্পানি সফটওয়্যার বানাইলো, আপনি কিনে নিলেন, ফাংশনাল, ভেরি নাইস। নেয়ার পরে সফটওয়্যারটার এভারেজ এজ কতদিন আপনি ডিফাইন করছেন? আপনার কোম্পানি তো লাইফ লং চলতে থাকবে। সফটওয়্যারটা কি কোনোভাবে চেক করছেন যে আপনার এটা কতদিন পর্যন্ত সফটওয়্যার কোম্পানিটা টিকে থাকবে, বা সফটওয়্যারটার এজ ডিফাইন করা হয়েছে কিনা? এভারেজ একটা সফটওয়্যার চোখ বন্ধ করে 20 বছরের মেইনটেনেবিলিটি চিন্তা করতে হবে। সো এই যে মেইনটেনেবিলিটি চিন্তা করা, প্রথমেই একটা জিনিস আছে যে এটা মোর টেকনোলজিক্যাল থিং, আমার কি এটা মডুলার কিনা। সাপোজ আমি এটা যদি একটা ছোট্ট কি বলে একটা ছোট্ট এরিয়াতে প্রবলেম হয়েছে, আমি যদি এখন সফটওয়্যার কোম্পানিকে বলি যে আমার প্রবলেমটা সলভ করে দাও, এটা যদি মডুলার না হয়, হ্যাঁ, খুব ছোট মডিউলার বেস যদি না হয়, তাহলে সফটওয়্যার কোম্পানি কিন্তু অন্য এরিয়াতে আবার ট্রাবল তৈরি করতে পারে। সো একটা জিনিস আমি ঠিক করাইতে গেলাম, আমার একটা আইটেম, সো আমার দেখা গেল যে আরো 2টা আইটেম নষ্ট হয়ে চলে আসছে। সো দিস কাইন্ড অফ মডুলারিটি হেল্প করে যে আমার এটাকে প্রবলেমটা খুব ইজিলি সলভ করতে। সো আমি মেইনটেইন করতে পারবো ইজিলি। রিইউজেবিলিটি, সো আমার একটা কিছু ফাংশনালিটি আছে, বা আমার একটা সফটওয়্যারের একটা কম্পোনেন্ট আছে, সেটাকে আমি আরো একটা জায়গায় যদি ব্যবহার করতে চাই। সাপোজ আমি যদি বলি যে একটা কোম্পানির লোন ফিচার, সো লোন ফিচার ইজ দা বিজনেস লোন থাকতে পারে, আমার ট্যাক্স লোন থাকতে পারে, আমার পিএফ লোন থাকতে পারে, আই মাইট হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ লোন। এখন আমার কম্পোনেন্ট কি সত্যিকার অর্থে সফটওয়্যারটা কি বিভিন্ন পয়েন্টে রিইউজেবল কোড বা রিইউজেবিলিটি আমার তৈরি করা আছে কিনা, এই সফটওয়্যারের ভিতরে আমাকে অ্যানালাইজিং অ্যাবিলিটি আছে কিনা, আমার কতখানি মডিফাই করার অ্যাবিলিটি আছে,
সফটওয়্যার, সাপোজ আমি একটা কোম্পানি থেকে সফটওয়্যার কিনে নিয়ে গেছি, সফটওয়্যার কিনে নিয়ে যাওয়ার পর সফটওয়্যার কোম্পানিটা বন্ধ হয়ে গেল যে কোনো কারণে, সত্যিকার অর্থে আপনি কি দেখে নিচ্ছেন যে আপনার কাছে এই মডিফিকেশন অ্যাবিলিটি কি আপনি নিছিলেন তার থেকে, বা মডিফিকেশন অ্যাবিলিটিটা কি আপনি চেক করছিলেন যে আপনি ও যদি না থাকে তাহলে কতক্ষণ পর্যন্ত থাকে? দিস ইজ এ ভেরি কমন কেস যে আমাদের দেশের কোম্পানিগুলোতে বা প্রপার লাইফ সাইকেল প্রপারলি মেনটেন না করলে, যখন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করে একটা কোম্পানিতে, সে যখন চলে যায় তখন কিন্তু মডিফাইবিলিটি যদি আমার না থাকে, সফটওয়্যার কোম্পানি এবং কাস্টমার কাছেও যদি মডিফিকেশন অ্যাবিলিটি না থাকে, সত্যিকার অর্থে এই প্রোডাক্টটা কিন্তু আর ফার্দার ইউজ করা যাবে না। দেন পরবর্তী জিনিস, টেস্ট অ্যাবিলিটি। আমি কি সফটওয়্যারটা, আমার কি একটা নন প্রোডাকশন প্ল্যাটফর্ম আছে আমি যেখানে টেস্ট করতে পারি? সফটওয়্যারে কোনো কিছু চেঞ্জ আসছে, নতুন আপডেট আসছে, আমি কি টেস্ট করতে পারতেছি কিনা? টেস্ট করে যদি আমি কনফার্ম করি দেন আমি প্রোডাকশন সিস্টেমে পাঠাবো। সো দিস আর দ্য few maintainability terms. Then portability. আমার সফটওয়্যারটা আমার হোস্ট করা ছিল আমার ডাটা সেন্টারে, সো ইট ইজ ইন ঢাকা। নাও আমি ডাটা সেন্টার মুভ করতেছি, আমি চিটাগং মুভ করতেছি, বা আমি এখন ঢাকা রাখবো না, আমি ক্যালিফোর্নিয়া মুভ করতেছি। সত্যিকার অর্থে কি আমার এই মুভমেন্ট অ্যাবিলিটি আছে কিনা? আমার একটা সফটওয়্যার আমি আমার নতুন একটা লোকেশনে গেলে আমার কি ইনস্টলেশন অ্যাবিলিটি আছে কিনা, সেটা কি আমার কোন এনভায়রনমেন্টে আমি এটাকে করব? সত্যিকার অর্থে আমাদেরকে এই ব্যাপারগুলো এনশিওর করতে হবে। দেন সফটওয়্যারে কতগুলা সফটওয়্যার বা প্রোডাক্টের কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য আইএসও স্ট্যান্ডার্ড আছে, which is called আইএসও। এটা পুরাতন আইএসও, যেটা আইএসও 9126। দেন আরেকটা আইএসও স্ট্যান্ডার্ড আছে যেটা 25010, যেটা মোটামুটি লেটেস্ট সফটওয়্যার প্রোডাক্ট এবং যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করার জন্য আইএসও স্ট্যান্ডার্ড, যাদের একটা মডেলই আছে যেটা নাম হলো স্কোয়ার সফটওয়্যার কোয়ালিটি এন্ড প্রসেস। something I'm elaboration term বলতে পারতেছি না। So it's like quality management. So ISO নিয়ে আপনারা কাজ করতে পারেন। So now in the context of software company, একটা সফটওয়্যার যদি কোয়ালিটি ফুলফিল করতে পারে একটা ক্লায়েন্টের, তাহলে সফটওয়্যার কোম্পানিটার লাভ কি? সফটওয়্যার কোম্পানিটার সবচেয়ে বড় লাভ হলো যে ক্লায়েন্ট রিকমেন্ডেশন দেয়, ক্লায়েন্ট প্রমোট করে সফটওয়্যারটা। আমরা এখানে যদি স্কোর দেখি 0 to 10, আমার একটা যদি এক্সট্রিমলি হ্যাপি একটা কাস্টমার হয় তাহলে সে আমার একজন প্রমোটার। আমার ইভেন প্যাসিভ হলেও সে কিন্তু একটু আমাকে সাপোর্ট করে। কিন্তু আমি যদি একদম আমার স্কোর, একটা কাস্টমারের স্যাটিসফ্যাকশন স্কোর যদি আমার লেস দেন 6 out of 10 হয়, তাহলে সত্যিকার অর্থে আমি সফটওয়্যার আমার এটা মানে বাজার আমার ব্র্যান্ড পপুলারিটি নষ্ট হয়ে যাবে। আমাদের অফিসে আমাদের একটা কালচার আছে, আমরা পার মান্থ একবার চেষ্টা করি কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে করতে। ইন্টারনাল টিমে আমরা টিকেটিং সিস্টেম চেক করি, আউটসাইডে আমরা কিছু কাস্টমারকে কল দেই এন্ড উই চেক যে হাউ মাচ হ্যাপি দে আর। এন্ড আমি বলবো এটা আমাদের জন্য অনেক বড় একটা প্যারামিটার হয়ে উঠছে দীর্ঘ 15 বছরে। আমাদের মোস্ট অফ দা আমাদের সেলস টিম খুবই স্মল এন্ড আমাদের মোস্ট অফ দা নিউ কাস্টমার আর কামিং ফ্রম the customers, so they are referring the other people same industry, so they are referring. So this is all from my part for today, but again ami bolbo je quality is big subject, especially in the software quality. একটা কথা বলবো যে একটা টিভি কিনতে গেলে বা একটা ফ্রিজ কিনতে গেলে বা একটা এসি কিনতে গেলে আমরা অনেক সময় আমার নিজের কোয়ালিটি চেক করার পদ্ধতি না জানলে হয়, কিন্তু ইন্টারেস্টিংলি সফটওয়্যারের জন্য কোয়ালিটি চেক করার পদ্ধতি ক্লায়েন্টকে জানতে হবে। আমি আমার তরফ থেকে একটু চেষ্টা আজকের জন্য। দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ রাসেল ভাই এত এডুকেটিভ একটি সেশন করার জন্য। আমরা এখন কিউএনএ সেশনে চলে যাব। সো যারা যারা কোশ্চেন করতে চান বেসিক রুলটা মেনে আপনার কোশ্চেন শুরু করতে পারেন। হ্যালো, শুনতে পাচ্ছি।
হ্যালো রাসেল ভাই। সো হ্যাঁ, শুনতে পাচ্ছি। পার্টিসিপেন্টরা কোন কোশ্চেন করেনি, সো আমাদের এন্ড থেকে আমাদের একটা মানে কোশ্চেন ছিল আপনার কাছে। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে সুদক্ষ ই লার্নিং প্ল্যাটফর্মটি আছে ওইটা আমাদের নিজস্ব সফটওয়্যার টিম দিয়ে ডেভেলপ করা। সো এই এলএমএস অনেক মার্কেট রিসার্চ করে আর কি এই কাজটি শুরু করেছে। তো এখন আমরা মার্কেটে বিভিন্ন ভাবে এই এলএমএস ক্রিয়েশনে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করি বা তাদের জন্য আর কি চেষ্টা করি। তো আমার প্রশ্ন ছিল যে আমরা যখন এলএমএস এর নিয়ে কাজ করতে যাই, এর আগে কয়েকটা অর্গানাইজেশন থেকে এরকম সাথে প্রেজেন্ট করি, তখন দেখা যায় যে অনেক সময় তারা যে ইনিশিয়ালি তারা যে ফিচার গুলো চেয়েছিল ওইগুলোকে আবার বিভিন্ন ইউএক্স এর মাধ্যমে বা বিভিন্ন ফিচারের মাধ্যমে ওনারা চেঞ্জ করে। ওইখানে যে একটা কোয়ালিটির যে একটা ভ্যারিয়েন্স হয় তখন, লাইক আমরা তো প্রজেক্টটা যখন শুরু করেছি আমরা একটা টাইমলাইন দিয়ে শুরু করেছি। তো ওই টাইমলাইনটা মেনটেন করতে হলে আমাকে ওই অনুযায়ী ম্যান আওয়ার দিতে হয়, প্লাস এখানে অনেক ইস্যু কাজ করে। তো সেক্ষেত্রে কি কোয়ালিটিতে কোনো ডেভিয়েশন হলে বা ডেভিয়েশন আদৌ হতে পারে কিনা বা ডেভিয়েশন হলে কি কি স্টেপ নেওয়া যায় সেক্ষেত্রে যদি কোনো সাজেশন দিয়ে থাকে। আমি কিন্তু আমার প্রেজেন্টেশনে দেখাইছি যে যদি আমার টাইমের ভেরিয়েশন হয় সেটাও কিন্তু আমার কোয়ালিটি মেজার, কারণ আমি একটা জিনিস একটা সার্টেন টাইমের ভিতরে চাইছি, আপনি দিতে পারেন নাই, ইউ আর দ্য সাপ্লায়ার, রাইট? এখন আপনার দায়িত্ব হলো আমার কোন রিকোয়ারমেন্টের কারণে আপনি আমাকে আইদার অ্যালাউ করবেন না, না হলে আপনি অন টাইম ডেলিভার করবেন। এখন আসেন প্রথমে যেটা করতে হবে, কাস্টমারের রিকোয়ারমেন্টকে ডকুমেন্টেড করতে হবে। তার আগে একটু বলে নেই, আপনার দুইটা নেচার কাস্টমারের রিকোয়ারমেন্ট, একটা হলো আপনার প্রোডাক্টের উপরে, একটা হলো কাস্টমার একটা প্রজেক্ট আপনাকে থ্রো করছে, রাইট? দুই ধরনের হতে পারে, একটা হলো আপনার প্রোডাক্ট, যেই ধরনের হোক কাস্টমারের ডিমান্ডটাকে ডকুমেন্টেড করতে হবে। দিস ইজ কল্ড এসআরএস, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, বা আমরা অনেক সময় সিআরএস বলি, কাস্টমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। নাও কাস্টমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন নিয়ে যখন আপনি টাইম এস্টিমেশন দিলেন, সো এই টাইম এস্টিমেশনটা আপনাকে লক করতে হবে এবং ক্লায়েন্টকে একটা মেসেজ দিতে হবে, এই টাইম এস্টিমেশনে এই ডকুমেন্টের এগেইনস্টে এই মুহূর্তে আমি কোনো পরিবর্তন নিব না। ওকে, সো আমাকে প্রথমে এটা বানিয়ে ফেলতে হবে। আমি যখন টেস্টিং ফেজে আমার কিছু রিস্ক পার্সেন্টেজ থাকবে, টেস্ট ফেজে আমি যখন ইন্টারনাল টেস্ট করলাম, ক্লায়েন্টের কাছে টেস্টের জন্য পাঠালাম, ক্লায়েন্ট টেস্ট করতে গিয়ে সে রিকোয়ারমেন্ট খানিকটা পরিবর্তন করবে যে আমি এই ধরনের একটা ভুল করছিলাম, এটাকে আমার কারেক্ট করা দরকার, বা আপনার ডকুমেন্টে যেভাবে রিফ্লেকশনটা দেওয়ার কথা ছিল আমার দেয়া নাই, সেটার ভেরিয়েশনে আমার টেস্টিং টাইমে বা কাস্টমারের যখন আমি প্রিলিমিনারি ইউএটি করব, প্রিলিমিনারি যে আমি বানাইছি আপনি একবার আমাকে একটা ইউজার অ্যাকসেপ্টেন্সের একটা গো থ্রু করে দেন, সো ফার্স্ট লেভেল, তখনই কিন্তু আপনি জিনিসটা কি বুঝতে পারতেছেন, আপনি কিন্তু লক করে আসছেন যে আমি কিন্তু ইন দা মিডল অফ দা প্রজেক্ট ডেভেলপমেন্ট আমি পরিবর্তন নিব না, অনেকখানি আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। জি, সেটা একদম রিকোয়ারমেন্ট কত ডিটেল আপনি অ্যাকচুয়ালি করতে পারতেছেন, রিকোয়ারমেন্ট যদি ডিটেল না করতে পারেন, হ্যাঁ, তাহলে এই প্রবলেমটা আপনাকে সাফার করাবে। আমরা করি কি, এটা কি আপনাকে বলবো অনিক সাহেব? হ্যালো হ্যালো অনিক সাহেব, শুনতে পাচ্ছেন? হ্যালো 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 রাসেল ভাই, আপনাকে শোনা যাচ্ছে, বাট অনিক সাহেবকে শোনা যাচ্ছে না। আপনাকে শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা যেটা করি, আমরা এই প্রবলেমটাতে আমরা পড়ি নাই তা না, আমরা পড়ি। আমাদের যে ইআরপি আমরা কাস্টমারকে ডেলিভার করি বা আদার সফটওয়্যার, কাস্টমারের যে কাস্টমাইজেশন এরিয়াটা থাকে সেটাকে আমরা দুইটা অবজেক্টে ক্লোজ করি। একটা হলো যে ডকুমেন্টেড
রিকোয়ারমেন্ট, কাস্টমাইজ রিকোয়ারমেন্টের অংশটুকু কমপ্লিটলি ডকুমেন্টেড। সেই ডকুমেন্টেশনকে আমরা একটা এস্টিমেটেড টাইম দিয়ে লক করি যে এই টাইমলাইনের ভিতরে আমরা দুইজনই থাকবো। নট অনলি দ্য সফটওয়্যার ভেন্ডর, কাস্টমারও এই টাইমলাইনের ভিতরে থাকবে। কারণ কাস্টমার যদি আমাকে অন টাইম রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস না করতে দেয় বা আদার কোশ্চেনে আনসার না দেয়, তাহলে আমার টাইমলাইন ফেল করবে। অনেক সাহেব কি শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, আমার আপনার অ্যানসারটি আমার কোশ্চেনটিকে ইয়ে করেছে, পারপাস সার্ভ করেছে। কিন্তু আমার আরেকটা কোয়েরিজ ছিল যে লাইক আমরা এলএমএস এর ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন অর্গানাইজেশন মানে তারা প্রজেক্টটা হাতে নেয় যে আমরা একটা এলএমএস বানাবো, কিন্তু যখন ওনারা মার্কেট সার্ভে করেন বা বিভিন্ন ধরনের ভেন্ডরের সাথে ইন্টারেক্ট করতে যান, তো তখন অনেকেই এটা সম্পর্কে অতটা ক্লিয়ার থাকে না, লাইক কি কি ফিচার আমার থাকা লাগবে বা কি কি ফিচার হলে আমার যেই পারপাস গুলো আছে ওইগুলো সার্ভ করতে পারবে। ওই বিষয়টা তারা ইনিশিয়ালি বা যখন আমাদের কাছে আছে ওনারা ওনারাও ক্লিয়ার করতে পারেন না, বা আমরা আমাদের এন্ড থেকে যদি একটা হোয়াইট লেভেল সলিউশন অফার করি, তখন দেখা যায় যে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে তারা হোয়াইট লেভেলের যে ফিচার গুলো পাচ্ছে, তারা ওই সময় তারা নিজেরাও বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি এই ফিচার গুলো তাদের দরকার হবে কিনা। আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা ফিচার গুলোকে দেই, এর সাথে যখন স্বাভাবিকভাবে যত ফিচার বেশি হবে আমার বাজেট ইমপ্লিকেশন তত বেশি হবে। তো আমরা যখন টোটালি একটা সলিউশন অফার করি, সেটার সাথে একটা বাজেটও আমরা শেয়ার করতে হয়। সেই ক্ষেত্রে হয় যে তারা ইনিশিয়ালি আসলে ডিসিশনটা, এই দুইটা ডিসিশন নিতেই পারে না, যে একটা হচ্ছে ফিচার কি আসলে থাকা দরকার কিনা, আর একটা হচ্ছে যে আমি যে ফিচার গুলো পাবো ওইগুলো আমার ভ্যালু অফ মানি হচ্ছে কিনা, যে আমি যে মানিটা পে করতেছি। তখন অ্যাকচুয়ালি তাদেরকে এইভাবে আগাতে হয় যে আমি প্রোটোটাইপ করে 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 তাকে দেখাবো। সেটা হচ্ছে টাইম লিমিটটা, যে ওই টাইম লিমিটের ভিতরেই তাদেরকে প্রোটোটাইপ করে 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 দেখাতে হবে। তো তখন আমার প্রশ্ন ছিল এরকম যে যদি কোনো একটা মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ চেঞ্জ ওনারা করতে চান এবং সেক্ষেত্রে ওনাদের টাইম লিমিটও থাকে। আমি এখানে বলবো যে একদম আপনার যে মার্কেটটা কিন্তু আমাদের বাংলাদেশ মার্কেটটাতে প্রপার সফটওয়্যার প্রকিউরমেন্টের যে গাইডলাইন বা যেভাবে কিনতে হয় বা কোয়ালিটি মেজার যেভাবে চেক করতে হয়, অনেকগুলো জিনিসে ক্লায়েন্টের অজ্ঞতা আছে, যেহেতু আমাদের দেশে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের জিনিসগুলা নতুন বলা যায়, আমাদের খুব বেশি বয়স হয়নি। সো এখানে ক্লায়েন্টের সঙ্গে আমাদের কমপ্লেক্সিটি রেজ করে। সো ক্লায়েন্টকে প্রথম জিনিসটা হলো যে এটাকে প্রজেক্ট না বানানো, কাস্টম প্রজেক্ট না বানানো। প্রথম জিনিসটা হলো কাস্টমারকে আপনি আপনার রেডি প্রোডাক্টকে আপনি তাকে বোঝান এবং তাকে আপনি বুঝান যে এটাতে তার কি আউটকাম আসতে পারে, এবং তাকে প্রথম ফেজে এটাতেই লক করেন। সেকেন্ড ফেজের জন্য কাস্টমারকে নলেজ শেয়ার করতে হবে, যে জায়গাটায় আপনার কাজ করতে কি কি টাকা খরচ হয় এটার পরিষ্কার ধারণা দিতে হবে, যে আপনার একটা ম্যান্ডে যদি একটা লোক এঙ্গেজ থাকে তাহলে তার পিছনে আপনার খরচ কত। একটা সফটওয়্যার বানাইতে 10 ধরনের লোক লাগে, এই 10 ধরনের লোক আপনার রেখে অফিসে রেখে আপনি যখন বানান আপনার খরচ আছে, তাহলে আপনার কাস্টমারের সঙ্গে কাস্টমাইজ অংশটুকু ম্যান ডে বেসিসে আপনি চার্জ করতে পারেন, নট একদম এই ফিক্সড অ্যামাউন্ট ভাই এই কাস্টমাইজেশন গুলো আমি 500 টাকায় করে দিব। বিকজ আপনার কিন্তু ডেপথ আছে, ডেপথ সফটওয়্যারে কিন্তু ডেপথ আছে, ডেপথ কিন্তু টাইমের সঙ্গে ইনভলভ। যেমন আমি যদি বলি যে ওরাকল ইআরপি বানায়, আমিও ইআরপি বানাই। ওরাকল 50 বছর ধরে ইআরপি বানায়, আমি 15 বছর ধরে ইআরপি বানাই। অটোমেটিক ওরাকলের একটা মডিউল কিন্তু আমার থেকে অনেক বেশি ডেপথের, অনেক বেশি বড়। আমি একদম বাই নেম ধরে বলতেছি, ওয়ার্ল্ডের 4-5টা কোম্পানি আছে যাদের সফটওয়্যারের ইআরপি ডেপথ অনেক বেশি, আমরা হয়তো এই ডেপথে যাইনি। এখন ধরে নেন আপনি একটা কোম্পানি 1 বছর ধরে একটা ইআরপি তে কাজ করতেছেন, তাইলে আপনার ডেপথ কিন্তু আরো কম হবে। টাইমের কনসিডারেশনটা যদি 1 ম্যান ইয়ার আপনি কাজ করছেন, আমি 15 ম্যান ইয়ার কাজ করছি সাপোজ, সো আমার ডেপথ কিন্তু অনেক কম হবে। সো সেই জায়গাটায় আপনাকে যে কাজটা করতে হবে, কাস্টমারকে ডেপথের আন্ডারস্ট্যান্ডিং দিবেন এবং ম্যান ডে বেসিস কস্ট আপনি তাকে ক্লিয়ারলি বুঝাই দিবেন যে আমি ম্যান ডে বেসিস চার্জ করতে হবে ফার্দার। আমি একটা প্রোডাক্ট আপনার কাছে
1 কোটি টাকা খরচ করে আমি 5 লাখ টাকায় বিক্রি করলাম, বিকজ আমি প্রোডাক্টটা অনেকের কাছে বিক্রি করব, কিন্তু কাস্টম অংশটুকু আমি কিন্তু অন্য কারো কাছে বিক্রি করতে পারবো কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অনেক সাহেব কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আমি কিন্তু কাস্টম অংশ আমি অন্য কারো কাছে বিক্রি করতে পারবো, কিন্তু এটার গ্যারান্টি নেই। তাহলে জি আমার যে ম্যান পাওয়ার এখানে খাটবে সেটার ম্যান পাওয়ার কস্ট আমাকে দিতে হবে। আপনি জি যদি আমাদের ইআরপির কথা বলেন, আমাদের ইআরপি লাইক আমরা 30 লাখ 50 লাখ 1 করোড় আমাদের 10 করোড় পর্যন্ত ডেলিভারি আছে, ওকে। জি কিন্তু আমাদের একটা সাপোজ 30 লাখের কেউ প্যাকেজ নিচ্ছে, 30 জি লাখের প্যাকেজের উপর যদি মাত্র 3 পাতার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নতুন আছে যে কাস্টমাইজেশন হবে, তাহলে এডিশনাল যোগ হয় আরো 30 লাখ। আচ্ছা। আমি কি বুঝাইতে পারছি? আমাদের জি ভাইয়া। কাস্টমাইজেশন অনেক কস্টলি। কেন কস্টলি? কারণ কাস্টমাইজেশন আমাদেরকে এই ট্রাবলে ফেলবেই, প্রত্যেকদিন এটা চেঞ্জটা আসবে। এবং আমাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট কাস্টমারের ক্ষেত্রে এই ঘটনা হচ্ছে যেখানে 14 জন টিচার ইভালুয়েশন কমিটিতে ছিল, যেই এসআরএস ডিফাইন হয়ে গেছে সেই এসআরএস ওয়াইজ সফটওয়্যার তৈরি করার পরে যখন ইউজেবিলিটিতে গেছে তখন দেখা গেছে যে ভাই এই ফিচারটা তো অ্যাকচুয়ালি আমরা আগে কখনো ইউজ করি নাই, ডকুমেন্টে তো দেওয়া হয়েছে, এখন আমরা ইউজ করতে গেলে তো এভাবে ইউজ করা যাবে না, এটা এই নতুন ফাংশনালিটি থাকলে আমার ইউজ করতে হবে। ইটস লাইক এ $1 million প্রজেক্ট। দ্য প্রজেক্ট ইজ বিকামিং ভালনারেবল অন দ্যাট টাইম। সো আমাদেরকে কিন্তু এই যে যখন আমরা ম্যান্ডেতে কন্ট্রোল করা শুরু করব, তখন আপনি বেটার লাইফে থাকবেন এজ এ সফটওয়্যার কোম্পানি। নাও এজ এ কাস্টমার কিন্তু আনহ্যাপি হবে। কাস্টমারকে আপনার সফটওয়্যার বানানোর জন্য যেই মানুষ যে গ্রুপ অফ পিপল, কোন কোন পোস্টের লোক লাগবে, কিরকম খরচ হয়, এই ধারণাটা দেয়া লাগবে সত্যিকার অর্থে। আমরা আমাদের বাজারকে আমরা যদি না জানাই যে সফটওয়্যার বানাইতে খরচ আছে, তাইলে সবাই বলবে যে হ্যাঁ ঠিক আছে ভাই আমি 5 লাখ টাকা দিয়ে নিলাম, তাহলে কাস্টমাইজেশনের জন্য আমি 500 টাকা দিব, কিন্তু আপনার খরচ হয়ে যাবে আরো 5 লাখ টাকা। অনেক ভাই কি বুঝাইতে পারছি? জি 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 ভাই, আমি রিলেট করতে পারছি। Sure. So these are the things. ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি সত্যি অনেক জানতে পেরেছি আজকের আপনার এই প্রেজেন্টেশনের মাধ্যমে, এবং আমার যে কোয়েরিজটা ছিল আমি ভয় পাচ্ছি অনলাইনে এটা আমি আসলে দেখতে পারবো কিনা, হ্যাঁ, হাউ আগলি ইট ইজ। ভাইয়া এটা অ্যাকচুয়ালি আমাদের ফেসবুক পেজেও আপনি পাবেন, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কালকে রেকর্ডেড ভার্সনটি আমরা আপলোড করে আমি দিব। ওটার জন্য না, আমি বলতেছি আমি আমার কথা শুনে ভয় পেয়ে যাব না তো? না ভাই, আপনি খুব সুন্দর একটি প্রেজেন্টেশন দিয়েছেন, এবং আপনার ইনফরমেশনের জন্য বলে রাখি আপনি একজন খুব ভালো পাবলিক স্পিকার। সো আপনার নিজের প্রতি এতটুকু কনফিডেন্ট থাকা উচিত ভাইয়া, আমি তো মনে পাবলিকের করি। কথা বলি না, অফিসে থাকি, সকালে ঢুকি, রাত্রে বের হয়ে যায় শিফট। কিন্তু ভাই আজকের সেশনটিতে আপনি খুব প্রফেশনালি ভাইয়া মানে পাবলিক স্পিকিং করেছেন আর কি, আমাদের কাছে আমরা বুঝতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর এভরিথিং, ফর দিস নলেজ। তো আমরা যেহেতু এই সফটওয়্যার নিয়ে কাজ করা শুরু করেছি মার্কেটে, এবং আমরাও অনেক নিড ফিল করেছি অনেক কোয়েরিজ নিয়ে, এবং এই নিডটা আমরা দেখেছি মার্কেটও আছে বিভিন্ন প্রফেশনালদের ভিতর, যে অনেক ইস্যুস থেকে থাকে কোয়ালিটি ম্যানেজমেন্টে। সো ওই নিড থেকে আমাদের এই উদ্যোগটা নেওয়া যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি কোয়ালিটি ম্যানেজমেন্টটাকে আমরা একটু মার্কেটে শেয়ার করব, যে কি কি নলেজ গেইন করা যায়। এন্ড আমরা আপনাকে পেয়ে ভাইয়া খুব একটি অ্যাপ্রোপ্রিয়েট সেশন পেয়েছি, যেখানে আমাদের এই যে মোটিভটি ছিল এই ওয়েবিনার সেশনটির পিছনে, সেটি খুব ভালোভাবে আর কি সার্চ করেছে। সো আমরা যদি আজকে সেশনে গুড টাইটেল, এটা নিয়ে অনেক সময় স্পেন্ড করা প্রয়োজন সত্যিকার অর্থে। আমরা তো এই যে কাজ করতে থাকি আউটসাইডে, এই ধরনের অ্যাওয়ারনেস গুলা তৈরি করা হয় না, আবার নিজেদের মধ্যে গ্রুপ করে যেগুলাকে ইমপ্রুভ করার প্রয়োজনীয়তা হইতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু বাংলাদেশের স্ট্যান্ডার্ড তৈরি করা প্রয়োজন হইতে পারে। এই জিনিসগুলা কিভাবে চেক করবে, ক্লায়েন্টের জন্য প্রপার গাইডলাইন থাকতে হয়। সো সেটাও আসলে আস্তে আস্তে করে এটা খুবই ভালো উদ্যোগ আপনাদের এনরাউট। আমি বলবো যে এনরাউট এন্ড সুদক্ষ যাতে করে সামনের দিনগুলো ভালো কাটায় সেই কামনা করি আপনাদের জন্য। এন্ড থ্যাংক ইউ অনিক ফ্রম মাই সাইড এন্ড মাই টিম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যাওয়ার আগে আমরা একটু ইনফরমেশন দিতে চাই আমাদের অর্গানাইজেশনের রিচ সম্পর্কে। সো আমাদের ওয়েবসাইট আছে enroute.com.bd নামে, যেখানে আমাদের অর্গানাইজেশন সম্পর্কে আরো
হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন পাবেন। এবং এর পাশাপাশি যেটা আমরা প্রথম থেকেই বলছি যে আমাদের ই লার্নিং প্ল্যাটফর্মটি কাইন্ডলি আপনারা ভিজিট করবেন। সেখানে আপনারা আপনাদের নিড ওয়াইজ আশা করি কোর্সগুলো পাবেন। www.sudoksho.com নামে আমাদের ওয়েবসাইটটি আছে। যুক্ত খকে ভেঙে আমরা KSHO করেছি। আর আমাদের এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে আমরা টকসেট সুদক্ষের সবগুলো এপিসোডই এখানে আমরা আপলোড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের নিড বেসিসে আপনারা সেই সেশনগুলো দেখতে পারেন। এর পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়াতেও আছি। আমাদের ফেসবুকে আমাদের মাদার অর্গানাইজেশন এন্ড্রুজ সেন্টার ফর ডেভেলপমেন্টেরও পেজ আছে, পাশাপাশি আমাদের ই লার্নিং প্ল্যাটফর্মটির নামেও একটি পেজ আছে। দুইটা পেজ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি, যেগুলো মার্কেটে অনেক চাহিদা আছে, বা আমাদের এই আর্টিকেল গুলোর মাধ্যমে আপনারা অনেক অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন পাবেন যে মার্কেটে অ্যাকচুয়ালি ট্রেন্ডটা কি চলছে। এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন পেজ। সো ওভারঅল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকের এই সেশনটিতে জয়েন করার জন্য। আমাদের সাথে থাকবেন। আমাদের আগামী 2 দিন টানা 2 দিন আমাদের আরো 2টি সেশন আছে, যেটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে ফ্যাসিলিটেট হবেন। সো আশা করছি আপনারা আমাদের সাথে থেকে এই প্রোগ্রামটিকে সফল করে তুলবেন। থ্যাংক ইউ সো মাচ এন্ড থ্যাংক ইউ রাসেল ভাই আজকে থ্যাংক ইউ অনু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।